আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আবারও চলে এসেছি ইবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার নিয়ে। সেখানে আমি আগের দুটো ভিডিও করেছিলাম। তোমাদের ইবিটিএ টেস্ট পেপারের 23 পেজে যে অঙ্কের সেটটি আছে সেই সেটের 1-এর দাগের, 2-এর দাগের অঙ্কগুলো এবং 3-এর দাগের অঙ্কগুলো আমি করিয়ে দিয়েছি। এখন আমি যেটা শুরু করব, 24 পেজের যে 4-এর দাগের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজকে শুরু হবে। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। 3-এর দাগের অঙ্কগুলো শেষ হলো, আমরা শুরু করছি 4-এর অঙ্কগুলো। ঠিক আছে, দেখো 4-এর দাগের প্রথম অঙ্কটি দেওয়া আছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকার 2.5 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। যখনই এইরকম কোনো প্রশ্ন থাকবে যে 2.5 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাকে দুটো পার্টে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, প্রথমে আমি কি করব, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বের করে নেব। ঠিক আছে, তারপরে হাফ বছরে আমি সুদ বের করে নেব, সরল সুদ বের করে নেব। ঠিক আছে, চলো অঙ্কটা কিভাবে করছি দেখে নাও। প্রথমে আমি কি করছি, যেহেতু 2.5 বছরের বলেছে চক্রবৃদ্ধি সুদ বের করতে, আমি প্রথমে 2 বছরের সমূল চক্রবৃদ্ধিটা বের করে নিচ্ছি। ঠিক আছে, আমি লিখছি 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। তো n বছরের সমূল চক্রবৃদ্ধি বের করার ফর্মুলা কি? p × 1 + r/100^n, তাই না? তাহলে p কত দেওয়া আছে এখানে? p এর মান 10,000, 1 প্লাস r কত পার্সেন্ট বলেছে? 10%, 10/100 টু দি পাওয়ার, আমি যেহেতু 2 বছরে বের করছি তাহলে পাওয়ার 2 লিখলাম, এত টাকা। ঠিক আছে, তাহলে 10,000 10 করে দিলে 0, তারপর এটা কি হবে? ইন্টু 110/100 ইন্টু 110/100 টাকা। 0 কেটে গেল, 0 কেটে গেল, এখানে এই 0-র সঙ্গে এই 0, এই দুটো কেটে গেল। তাহলে 11 গুণ করলে 121, তাহলে 121 এবং দুটো 0, কত পেলাম? 12,100 টাকা। ঠিক আছে, পেলাম 12,100 টাকা। এবার কি করবো আমি, এই যে হাফ আছে, এই হাফ বছরের সরল সুদ বের করে নেব। ঠিক আছে, এবার লিখবো অতএব 1/2 বছরের, আমি হাফ বছরের সরল সুদ বের করছি। ঠিক আছে, তাহলে হাফ বছরের সরল সুদ কত হবে? আমরা জানি যে সরল সুদ বের করার ফর্মুলা হচ্ছে PTR/100। এখানে আসলটা কত হবে দেখে নাও। এখানে কিন্তু আসল এখন এই 12,100 টাকা, এইটা কিন্তু এখন আমার আসল হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেক বছর যে সুদটা বের হয় সেই সুদের সঙ্গে আসলটা যোগ করে যেটা সমূল চক্রবৃদ্ধি হয় সেটাই কিন্তু তার পরবর্তী বছরের আসল হয়ে যায়, তাই না? অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমার আসল কিন্তু এই 12,100 টাকা। তাহলে পি মানে 12,100 টাকা, টি হাফ বছর। ঠিক আছে, আর 10%/100 এত টাকা। 0 কেটে গেল, 5 দুগুণে 10, কত আসছে? 5 × 5 = 60, 605 টাকা। তাহলে 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত আসছে? 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি দেখো ছিল 12,100 টাকা আর 605 টাকা, এই দুটো যোগ করে দিলাম। তাহলে 12,100 আর 605 যোগ করলে কত হবে? 12,705 টাকা, তাই তো? কিন্তু আমাকে বলেছে চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে আমি কি করবো? সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বিয়োগ করে দেবো, অর্থাৎ কি লিখবো যে 2.5 বছরের চক্রবৃদ্ধি সুদ 12,705 টাকা থেকে আমার প্রথমে আসল ছিল 10,000 টাকা, 10,000 টাকা বিয়োগ করে দিলাম, তাহলে কত পাবো? 2,705 টাকা। 2,705 টাকা হচ্ছে আমাদের आंसर। পরের অঙ্কটি দেখো, এখানে লেখা আছে x² + x + 1 = 0 সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ তা হলো x² + x + 1 = 0, এটা প্রমাণ করতে হবে।
তো এটা তোমাদের বইয়েরই অঙ্ক, তোমরা নিশ্চয়ই এর আগে করেছো। চলো আমি আর একবার করে দিচ্ছি। প্রথমে দেখো দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো। তো এই সমীকরণের বীজগুলি ধরে নিচ্ছি, ধরি 1 নাম্বার সমীকরণের বীজদ্বয় বা বীজ দুটি লিখতে পারো আলফা ও বিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে এবার আমি এই আলফা আর বিটার যোগফল এবং গুণফল বের করে নেব। তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল বের করার ফর্মুলা কি? আলফা প্লাস বিটা বের করার সূত্রটা কি ছিল? মাইনাস বি বাই এ, তাই না? তাহলে মাইনাস, এখানে বি এর মান কত 1 বাই এ এর মান কত 1, তাহলে মাইনাস 1 বাই 1, তাহলে কি পেলাম মাইনাস 1। আর বীজদ্বয়ের গুণফল বের করার ফর্মুলা কি ছিল? সি বাই এ, তাহলে এখানে সি কত আছে 1, তাহলে 1 বাই 1 সমান সমান 1। ঠিক আছে, এবার বলেছে যে এই যে সমীকরণটা, এই সমীকরণের যে বীজ, সেই বীজগুলির বর্গ যে সমীকরণ। ঠিক আছে, তো আমি এবার লিখছি আলফা ও বিটা এর বর্গ, মানে বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ, তাহলে আলফা ও বিটার বর্গ যে সমীকরণের বীজ, সেই সমীকরণটি হলো দেখো তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, যদি কোনো একটা সমীকরণের দুটি বীজ দেওয়া থাকে, ধরলাম একটা সমীকরণের দুটো বীজ আলফা এবং বিটা, তাহলে সেই সমীকরণটি গঠন করার সূত্র তোমরা শিখেছো, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান সমান 0, তাই তো? এইটি তোমাদের বইয়ে পৃষ্ঠা নাম্বার, বলে দিচ্ছি কত পৃষ্ঠায় আছে, তোমাদের পৃষ্ঠা নাম্বার 28 পেজে দেখো দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান সমান 0। অর্থাৎ যদি দুটি বীজ দেওয়া থাকে আলফা বিটা, তাহলে নতুন সমীকরণ গঠন করার সূত্র হচ্ছে এইটা। ঠিক আছে, এবার আমার এখানে বলেছে যে আলফা এবং বিটার বর্গ, তাহলে নিশ্চয়ই বীজ দুটি আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার, তাই না? তাহলে যদি বীজ দুটি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার হয়, তাহলে সেই সমীকরণটি কি হবে? এক্স স্কোয়ার মাইনাস, দেখো বীজদ্বয়ের যোগফল, তাহলে বীজদ্বয়ের যোগফল কত? এখানে আবার আলফা স্কোয়ার যোগ বিটা স্কোয়ার, কারণ এখানে বলেছিল যে আলফা বিটার বর্গ নিতে বলেছে বীজ দুটো, তাই না? তাহলে বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস আলফা বিটা, মানে আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার সমান সমান 0। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? এবার বা এক্স স্কোয়ার মাইনাস, এখানে আমি আলফা স্কোয়ার বিটা স্কোয়ারকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ভাঙবো। ঠিক আছে, তাহলে কি হবে? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab ইন্টু এক্স, আর এখানে এটাকে লিখতে পারবো আলফা বিটা তার হোল স্কোয়ার সমান সমান 0। বুঝলো কি বললাম? এবার আমি ওপরে যে আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান পেয়েছি সেটা এখানে করে দেবো, বা এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান পেয়েছি -1, তো লিখলাম -1 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটার মান পেয়েছি কত 1 বসিয়ে দিলাম ইন্টু এক্স প্লাস আলফা বিটার মান কত 1, তাহলে 1 আর স্কোয়ার সমান সমান 0। ঠিক আছে, এরপর থেকে উপরে একটু করছি, দেখো পাশে এখান থেকে এখানে চলে এলাম, দেখো পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস, আমি যদি -1 এর স্কোয়ার করি তাহলে এটা +1 হয়ে যাবে, তাহলে +1 মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1 সমান সমান 0। তাহলে কি পাচ্ছি? বা এক্স স্কোয়ার মাইনাস অফ -1 ইন্টু এক্স প্লাস 1 সমান সমান 0, তাহলে এক্স স্কোয়ার -1 এর প্লাস এক্স প্লাস 1 সমান সমান 0। দেখো আমাদের বলেছিল, প্রমাণ করতে বলেছিল যে এই সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ তা হলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, সেটাই পেয়ে গেলাম। অর্থাৎ এক্ষেত্রে এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, আমাকে প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো।
শুরু করছি নেক্সট অঙ্কটা। দেখো এখানে বলছে এক্স কমা 12 কমা ওয়াই কমা 27 ক্রমিক সমানুপাতি হলে এক্স ও ওয়াই এর ধনাত্মক মান নির্ণয় করো। যদি এ বি সি এই তিনটি সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি হয়, ক্রমিক সমানুপাতি হয়, তাহলে এই তিনটি সংখ্যা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি এ ইস টু বি সমানুপাত বি ইস টু সি, তাই না? যদি আরো একটা সংখ্যা থাকতো ডি, তাহলে কি লিখতে পারতাম? এ ইস টু বি সমানুপাত বি ইস টু সি সমানুপাত সি ইস টু ডি। তাহলে ঠিক এই নিয়ম অনুযায়ী আমরা যদি এটাকে লিখি, এখানে আমাকে একই রকম ভাবে বলেছে যে এক্স কমা 12 কমা ওয়াই কমা 27 এগুলো ক্রমিক সমানুপাতি বলেছে। তাহলে এক্স কমা 12 কমা ওয়াই কমা 27 বলেছে ক্রমিক সমানুপাতি। তাহলে যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে এটা কি লেখা যাবে? এক্স ইস টু 12 সমানুপাত 12 ইস টু ওয়াই সমানুপাত ওয়াই ইস টু 27, অর্থাৎ এক্স বাই 12 সমান সমান 12 বাই ওয়াই সমান সমান ওয়াই বাই 27। এবার আমাকে এই রাশিটা থেকে এক্স ও ওয়াই এর মান বের করতে হবে, ঠিক আছে? তো প্রথমে কি করছি? প্রথমে আমি এই দুটো রাশিকে আলাদা করে নিচ্ছি, অর্থাৎ এক্স বাই 12 সমান সমান 12 বাই ওয়াই। যদি কোনাকুনি গুণ করি তাহলে কি পাচ্ছি বলো তো? এক্স ওয়াই সমান সমান 12 গুণ 12, আমি এইভাবে রেখে দিলাম। এবার আমি পরের দুটো রাশিকে নিচ্ছি, অর্থাৎ 12 বাই ওয়াই সমান সমান ওয়াই বাই 27। যদি কোনাকুনি গুণ করি কি আসবে? বা ওয়াই স্কোয়ার সমান সমান 12 গুণ 27 বা ওয়াই সমান সমান কি আসছে? এটা যদি ভেঙে দিই, 12কে ভাঙলে 2 গুণ 2 গুণ 3 আর 27কে ভাঙলে 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে বাইরে বের করলে কি আসছে? দুটো 2 এর জন্য একটা 2, এই দুটো 3 এর জন্য একটা 3, 324 একটা 3, তাহলে 18, তাই তো? তাহলে ওয়াই এর মান কত পেলাম? 18 পেলাম। এবার এই ওয়াই এর ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে এক্স এর ভ্যালু পেয়ে যাব। তাহলে বা এক্স ইন্টু 18 সমান সমান 12 ইন্টু 12 বা এক্স সমান সমান 12 ইন্টু 12 বাই 18। তাহলে 6 দুগুণে 12, 3 6 18, 3 4 12, তাহলে এক্স কত পেলাম? 8। তাহলে এখানে আমি এক্স এর ভ্যালু পেলাম 8 আর ওয়াই এর ভ্যালু পেলাম 18। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো সবাই। দেখো পরের অঙ্কটি বলছে যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃত করো। তো এই প্রশ্নের উত্তরটি তোমাদের বইতে খুব সুন্দরভাবে লেখা আছে, আমি পেজ নাম্বারটা লিখে দিচ্ছি, তোমরা সেই পেজে গিয়ে দেখে নেবে, ঠিক আছে? তোমরা অবশ্যই এটা জানো, অনেকেই জানো, তারপরেও যারা ভুলে গেছো তারা অবশ্যই গিয়ে দেখে নেবে। তোমাদের পাঠ্য বই পৃষ্ঠা নাম্বার 192, এই 192 পৃষ্ঠায় গিয়ে দেখবে যৌগিক ভেদের উপপাদ্যটি খুব সুন্দরভাবে সেখানে লেখা আছে, ঠিক আছে? তাই এই অঙ্কটা আমি করছি না, তোমরা 192 পেজে গিয়ে দেখে নাও। পরের অঙ্কটি এখানে বলছে যদি m সমান সমান √n বাই n প্লাস b হয় তবে n কে m ও b দ্বারা প্রকাশ করো। লিখে নিচ্ছি যেটা দেওয়া আছে, m সমান সমান n বাই n প্লাস b, উভয় পক্ষকে বড় করে দিচ্ছি আমি, ঠিক আছে? তাহলে m তার স্কয়ার, আর আমরা কি জানি যদি কোনো রুট যুক্ত সংখ্যা যদি বড় করি তাহলে রুট ওভার চিহ্নটা উঠে যায়, তাহলে এখানে হবে n বাই n প্লাস b। এখানে লিখে দেব উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বড় করে পাই। বা আমি বস যোগন করে দিচ্ছি, m স্কয়ার n প্লাস m স্কয়ার b সমান সমান n। এবার যেহেতু n এর মানটা বের করতে বলেছে তাহলে আমি n টাকে ওইদিকে পাঠিয়ে দিলাম, বা m স্কয়ার b সমান সমান n মাইনাস m স্কয়ার n, বা m স্কয়ার b সমান সমান এখান থেকে n কমন নিচ্ছি, থাকছে 1 মাইনাস m স্কয়ার। তাহলে এখান থেকে যদি n সমান সমান বের করি কি আসছে বলো তো?
তাহলে এখান থেকে যদি n সমান সমান বের করি, দেখো n সমান বের করলে m স্কয়ার b ডিভাইড বাই 1 মাইনাস m স্কয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝা গেল? শুরু হচ্ছে পরের অঙ্কটি। দেখো এখানে বলছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং বিএসি সমান সমান 85 ডিগ্রি, বিসিএ সমান 55 ডিগ্রি, তাহলে কোন ওএসি এর মান নির্ণয় করো। এখানে বলছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, তাহলে আমি এখানে লিখলাম পরিকেন্দ্র ও, ঠিক আছে। দেখো ছবিটা আমি এঁকে নিয়েছি। এবার বলেছে কোন বিএসি 85 ডিগ্রি, বিএসি কোনটা? বিএসি, তাহলে এই কোণটা দেওয়া আছে 85 ডিগ্রি। আর কি দেওয়া আছে দেখি, কোন বিসিএ 55 ডিগ্রি, বিসিএ কোনটা? বিসিএ, এই কোণটা দেওয়া আছে 55 ডিগ্রি। এবার তোমরা বলো যে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, তাই তো? তাহলে যদি এই কোণটা 85 ডিগ্রি হয়, এই কোণটা 55 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? তাহলে এখানে কোণ যে এবিসি অর্থাৎ ত্রিভুজ এবিসি এর, দেখো কোণ যে এবিসি, এই কোণ এবিসি মানটা কত আসছে? 180 থেকে আমি বিয়োগ করে দিলাম 85 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি, তাহলে পাচ্ছি 180 বিয়োগ 10 14, 140 ডিগ্রি মানে 40 ডিগ্রি। তাহলে এই কোণটা কত পেলাম? 40 ডিগ্রি পেলাম, তাই তো? আমাকে প্রশ্ন করেছে কোন ওএসি এর মান কত। ওএসি কোনটা? দেখো আমি ওএসি এখান থেকে ওএ আর ওসি এই দুটো যুক্ত করলাম, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার। ওএ এবং ওসি যুক্ত করলাম, তো ওএ ওসি যুক্ত করার ফলে দেখো এখানে একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল। ওএসি যেটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই ত্রিভুজের অর্থাৎ ত্রিভুজ ওএসি এর, এই ত্রিভুজের এই ওএ বাহুটা এবং ওসি বাহুটা, তার আগে একটা কথা বলে নি। আচ্ছা, এই যে তোমরা ত্রিভুজ এবিসি দেখতে পাচ্ছ, এই কোণটা আর এখানে একটা কোণ তৈরি হয়েছে কোণ এ ও সি, এই কোণটা, এই দুটো কোণকে, কোন কোণটাকে কি কোণ বলা হয়? এই কোণটাকে বলা হয় বৃত্তস্থ কোণ এবং এই কোণটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। যদি আমি এসি চাপে ধরি, তাহলে এসি চাপ দ্বারা গঠিত এটা হচ্ছে বৃত্তস্থ কোণ এবং এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের ডবল হয়, দ্বিগুণ হয়, তাই না? তাহলে এই কোণটা যদি 40 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? নিশ্চয়ই 80 ডিগ্রি হবে, যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাই না? এবার দেখো আরেকটা কথা বলছি, এই যে ত্রিভুজ ওএসি তৈরি হলো, এই ওএসি ত্রিভুজের এই ওএ বাহুটা আর এই ওসি বাহুটা সমান, কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই দুটো বাহু যদি সমান হয়, তাহলে এই ত্রিভুজের এই দুটো কোণ সমান হবে। আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের, যে ধরো এই একটা সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, এবিসি নাম দিলাম, এই ত্রিভুজের এই এবি আর এসি বাহুটা সমান হলে কি হবে? সেই সমান বাহু দুটির বিপরীত কোণগুলো সমান হয়। অর্থাৎ যেহেতু এই বাহুটা সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ কোনটা? সি। আর যেহেতু এসি বাহুটা সমান, তাহলে এই এসি বাহুর বিপরীত কোণ বি, তাহলে এখানকার বি কোণটা সি কোণটা সমান হবে, তাই না? অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের যে দুটি বাহু সমান হয়, সেই দুটি বাহুর বিপরীত কোণ দুটো সমান হয়। তাহলে এখানে দেখো এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এখানে ওএ এবং ওসি এই দুটো বাহু সমান। তার কারণ কি? কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই দুটো বাহু যদি সমান হয়, তাহলে এই দুটো কোণ সমান হবে, তাই না? আবার দেখো এই ত্রিভুজের এই কোণটা 80 ডিগ্রি, তাহলে আমরা কি জানি একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা যদি 80 হয়, তাহলে নিশ্চয়ই এই দুটো কোণ মিলে কত ডিগ্রি হবে? 100 ডিগ্রি হবে, তবে তো 180 হবে। এবার আবার এই দুটো কোণ সমান, তাহলে কত করে হবে? 50 ডিগ্রি করে হবে। বোঝা গেল? এখন ওটাই আমি এখানে করছি, দেখো। তাহলে কি লিখছি? আগে লিখে নে এটা, যে এসি বৃত্তচাপ দ্বারা গঠিত, এসি বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ এবিসি, বৃত্তস্থ কোণ ও কোণ এওসি কেন্দ্রস্থ কোণ। অতএব কোণ এওসি সমান সমান 2 ইন্টু কোণ এবিসি, অর্থাৎ 2 ইন্টু 40 ডিগ্রি
সমান সমান 80 ডিগ্রি। আমি এখানে কোণ AOC 80 ডিগ্রি পেয়ে গেলাম। এবার ত্রিভুজ AOC এর OA সমান সমান OC যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে কোণ OAC সমান সমান কোণ OCB কত হবে 180 ডিগ্রি বিয়োগ 80 ডিগ্রি বাই 2, অর্থাৎ 100 ডিগ্রি বাই 2 সমান সমান 50 ডিগ্রি। বোঝা গেল? আমার এখানে বলেছে কোণ OAC এর মান কত, তাহলে কোণ OAC সমান কত পেলাম 50 ডিগ্রি পেলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি সবাই। পরের অঙ্কটি এখানে বলছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, যে চতুর্ভুজের কোণ ABCD এর মানটা দেওয়া আছে, তাহলে x ইস্টু y কত। ঠিক আছে, তাহলে আমি একে নিয়েছি একটি বৃত্তস্থ চতুর্ভুজ ABCD একে নিয়েছি, এবং এই ABCD বৃত্তস্থ চতুর্ভুজের কোণ A 4x ডিগ্রি, কোণ B 7x ডিগ্রি, কোণ C 5y ডিগ্রি, কোণ D y ডিগ্রি। আমাকে বের করতে হবে x ইস্টু y এর মান কত। আমরা কি জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, তাহলে এখানে নিশ্চয়ই এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হবে। তার কারণ কি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত যে কোণগুলি সেই কোণগুলি পরস্পর সম্পূরক, তার মানে কি সেই বিপরীত কোণ দুটো যোগ করলে 180 ডিগ্রি হবে। তার মানে কি পেলাম, অর্থাৎ 4x ডিগ্রির সঙ্গে যদি আমি 5y ডিগ্রি যোগ করি তাহলে হবে 180 ডিগ্রি। একই রকম ভাবে এই কোণটা এবং এই কোণটা, এই দুটো তো বিপরীত কোণ, তাই না? এই দুটো কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে, অর্থাৎ 7x ডিগ্রি প্লাস y ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। এবার এই দুটো সমীকরণকে সমাধান করে আমাকে x ইস্টু y, দেখো তোমরা এই দুটো সমীকরণকে সমাধান করবে, সমাধান করে x এবং y এর ভ্যালু বের করবে। ঠিক আছে, অপনয়ন পদ্ধতি হোক, যে কোনো পদ্ধতির সাথে তোমরা সমাধান করবে, আশা করি তোমরা সবাই পারবে। এখান থেকে x আর y এর ভ্যালুটা বের করে x এবং y এর ভ্যালুটা অনুপাত করে দেবে, তাহলে কিন্তু অঙ্কটি তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, এই অঙ্কটি তোমাদের জন্য সবার বাড়ির জন্য কাজ থাকলো। ঠিক আছে, তোমরা যদি অঙ্কটি তারপরেও সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবার করে দেবো। ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি, এই দুটি সমীকরণ সমাধান করবে, সমাধান করে x এবং y এর কি করবে অনুপাত বের করবে, তাহলে কিন্তু অঙ্কটি হয়ে যাবে। আশা করি তোমরা সবাই পারবে। ঠিক আছে, শুরু করছি পরের অঙ্কটি। এখানে বলা আছে অকেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস সি বৃত্তের উপর এমন একটি বিন্দু যেখানে কোণ BOC সমান সমান 120 ডিগ্রি, প্রমাণ করো কোণ ABC সমান সমান 30 ডিগ্রি। আমি প্রথমে একটি বৃত্ত অঙ্কন করে নিয়েছি, অকেন্দ্রীয় বৃত্ত যার এবি ব্যাস টেনে নিয়েছি। এবার বলেছে দেখো সি বৃত্তের উপর এমন একটি বিন্দু, ধরলাম এখানে একটা বিন্দু আছে, সি বিন্দু আছে। ঠিক আছে, তো সি বৃত্তের উপর এমন একটি বিন্দু যেখানে BOC কোণটা 120 ডিগ্রি। তাহলে BOC কোণটা আসছে BOC, অর্থাৎ আমি এই ঘরটা যুক্ত করে দিলাম, তাহলে BOC এই কোণটি পেলাম 120 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা প্রমাণ করো ABC সমান 30 ডিগ্রি। ABC কোণটা ABC, অর্থাৎ আমি BC এবং AC এই দুটো বাহু যুক্ত করে দিলাম। ঠিক আছে, আমাকে প্রমাণ করতে হবে ABC এই কোণটি 30 ডিগ্রি, এটি প্রমাণ করতে হবে। তো দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে ওপরে যে ত্রিভুজটা তৈরি হলো, যে ABC ত্রিভুজ, এই ত্রিভুজে দেখো এই ACB কোণটা, এটা নিশ্চয়ই অর্ধবৃত্তস্থ কোণ আমরা দেখতে পাচ্ছি। দেখো ACB একটি অর্ধবৃত্তস্থ কোণ, আর আমরা কি জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে এখানে দেখো লেখা আছে কোণ ACB সমান, এটা কি হচ্ছে, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ সমান কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। আচ্ছা এটা গেল। আমাকে অ্যাকচুয়ালি এখানে বলেছে ABC কোণের মান বের করতে, তাহলে ABC এই কোণের মান। আচ্ছা তাহলে তোমরা দেখো এখানে যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে OBC এই ত্রিভুজের, ঠিক আছে, OBC এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ OBC এর এই ত্রিভুজে দেখো OB বাহুটা এবং OC বাহুটা সমান। কেন সমান? OB সমান OC যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। এই অঙ্কের সমাধানটা ঠিক আগের অঙ্কের মতোই হবে, একই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে নিশ্চয়ই এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজে যদি OC আর OB বাহুটা সমান হয় তাহলে নিশ্চয়ই এই দুটো কোণ সমান হবে, তাই না? তাহলে অতএব তার মানে কি পেলাম, কোণ OBC সমান সমান কোণ OCB দুটো কোণ সমান।
এবার আমি যদি এই দুটো কোণের মান বের করতে চাই কি হবে, দেখো আমরা কি জানি যে একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে এই কোণটি তো অলরেডি 120 ডিগ্রি হয়ে আছে, তাই না? তাহলে এই দুটো কোণের সমষ্টি কত ডিগ্রি হবে? এই দুটি কোণের সমষ্টি নিশ্চয়ই 180 থেকে 120 বাদ দিলে 60 ডিগ্রি হবে, তাই না? এবং 60 ডিগ্রি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এই দুটো কোণ 30 ডিগ্রি করে হবে। চলে তো আসলো আমাদের, তার মানে আমার এটা কোনো কাজে লাগলো না, এখান থেকে চলে আসছে। অর্থাৎ তাহলে কী হবে, তাহলে 180 ডিগ্রি থেকে আমি 120 ডিগ্রি বিয়োগ করে দিলাম, এটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম, যেহেতু এই দুটো বাহু আমার সমান, আর এই দুটো বাহু সমান মানে কি এই দুটো কোণ সমান হবে, তাই না? তাহলে 60 ডিগ্রি বাই 2 সমান সমান 30 ডিগ্রি। আমি বলেছিল দেখাও যে এবিসির মান 30 ডিগ্রি, তাহলে আমি পেয়ে গেলাম এবিসি। এখানে যেহেতু ওবিসি 30 ডিগ্রি, ওবিসি কোণটা আলরেডি ওবিসি কোণটাই তো এবিসি কোণ, তাই না? তার মানে আমি লিখতে পারি অতএব কোণ এবিসি সমান সমান 30 ডিগ্রি প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো সবাই। শুরু করছি পরের অঙ্কটি। বলেছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। যদি এপি সমান সমান 4 সেন্টিমিটার, কিউসি সমান সমান 9 সেন্টিমিটার এবং পিবি সমান সমান ইকিউ হয়, তবে পিবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, তাহলে কি বলেছে, ত্রিভুজ এবিসি এ বিসি বাহুর সমান্তরাল সরলরেখা। তাহলে আমি ছবিটা এঁকে নিচ্ছি। ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এর দেখো বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। অর্থাৎ কিরকম হবে, এইরকম, এখানে পি এখানে কিউ। দেখো নিচে কিনা যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে পি বিন্দুতে ও কিউ বিন্দুতে ছেদ করে। এবার কি বলেছে, যদি এপি সমান সমান 4 সেন্টিমিটার হয় তাহলে এপি সমান সমান 4 সেন্টিমিটার। আর কি বলেছে, কিউসি সমান সমান 9 সেন্টিমিটার, কিউসি এটাতে হচ্ছে 9 সেন্টিমিটার। এবং পিবি আর এ কিউ যদি সমান হয়, আমি ধরে নিচ্ছি পিবিটা এক্স, এ কিউ এটাকে এক্স ধরে নিলাম, তাই পিবি এর দৈর্ঘ্য কত। ঠিক আছে, তো প্রথমে নিচ্ছি ধরি পিবি সমান সমান এ কিউ সমান সমান এক্স সেন্টিমিটার। থ্যালেসের উপপাদ্য অনুযায়ী কি লিখতে পারি আমরা, থ্যালেসের উপপাদ্য অনুযায়ী লেখা যায় কি, এপি বাই পিবি সমান সমান এ কিউ বাই কিউসি। এবার আমি মানগুলো বসিয়ে দিচ্ছি। এপি কত দেওয়া আছে 4 বাই পিবি এক্স সমান সমান এ কিউ এক্স, কিউসি কত 9। যদি কোনাকুনি গুণ করি এক্স স্কোয়ার সমান সমান 36, অর্থাৎ এক্স কত পেলাম 6 পেলাম। অর্থাৎ এখানে এক্স এর মান 6, অর্থাৎ পিবি ধরে কত পেলাম, পিবি সমান সমান 6 সেন্টিমিটার। আসলে বুঝতে পেরেছেন। এবার দেখো পরের অঙ্কটি কি বলেছে, এক্স একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতল বের করার ফর্মুলা, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কোয়ার, তাই না? তাহলে এখানে আর এর জায়গায় ব্যাসার্ধটা কি দেওয়া আছে, এক্স দেওয়া আছে। তাহলে কি লিখবো, যে অর্ধগোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল, অতএব অর্ধগোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল হবে 3 পাই আর এটা এক্স স্কোয়ার বর্গ একক, তাই তো? 3 পাই এক্স স্কোয়ার বর্গ। দেখা যাক পরের অঙ্কটি কি বলেছে, যদি এক্স সমান সমান এ কস থিটা প্লাস বি সাইন থিটা এবং ওয়াই সমান সমান এ সাইন থিটা মাইনাস বি কস থিটা হয়, তবে প্রমাণ করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি করবো বলতো, এখানে বাম পক্ষ ডান পক্ষ করে প্রমাণটা করছি। প্রমাণ লিখছি বাম পক্ষ কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে। তাহলে এক্স স্কোয়ার সরাসরি এক্স এর মানটা বসিয়ে দাও, এক্স সমান কি দেওয়া আছে, এই মানটি দেওয়া আছে, অর্থাৎ এ কস থিটা প্লাস বি সাইন থিটা। তাহলে এ কস থিটা প্লাস বি সাইন থিটা হোল স্কোয়ার প্লাস ওয়াই এর মানটা কি দেওয়া আছে, এ সাইন থিটা মাইনাস বি কস থিটা। তাহলে লিখলাম এ সাইন থিটা মাইনাস বি কস থিটা তার হোল স্কোয়ার। বুঝতে বললাম। তাহলে এখানে আমি একদম
নর্মাল সূত্র অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার যে সূত্র আছে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার, সেই সূত্রে ভেঙে দেবো, ঠিক আছে। তাহলে সেই সূত্র যদি ভাঙি তাহলে কি আসছে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো। একই রকমভাবে এটাও তাই, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র ভেঙে দেবো, তাহলে কি আসছে এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার অর্থাৎ প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। দেখো এখানে প্লাস টু এ বি কস থিটা সাইন থিটা মাইনাস টু এ বি কস থিটা সাইন থিটা কেটে গেল। এরপরে কি থাকছে দেখে নাও, এখানে আমাকে প্রমাণ করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ যুক্ত যে রাশিগুলো একদিকে নাও এ স্কোয়ার কস স্কোয়ার থিটা আর এখানে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এই দুটোকে পাশাপাশি রাখলাম, অর্থাৎ এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর কি থাকছে এখানে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা দিয়ে রাখছি, প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। এবার এই দুটো থেকে আমি এ স্কোয়ার কমন নিয়ে নিলাম, থাকছে কত কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, প্লাস এখান থেকে আমি বি স্কোয়ার কমন নিচ্ছি, থাকছে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আমরা কি জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান 1, অর্থাৎ এ স্কোয়ার ইন্টু 1 প্লাস বি স্কোয়ার ইন্টু 1 সমান সমান পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আমাদের ডান পক্ষ যেটা দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটা কিন্তু চলে এলো, অর্থাৎ সমান সমান ডান পক্ষ ব্র্যাকেটে লিখবো প্রমাণিত। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছ, খুব সহজ একটা অঙ্ক। চলো শুরু করছি পরের অঙ্কটি। বলছে যদি রুট টু কস আলফা মাইনাস বিটা সমান 1 হয় এবং আলফা প্লাস বিটা সমান পাই বাই 2 হয়, তবে আলফা ও বিটার মান কত, ঠিক আছে। তাহলে লিখে নিচ্ছি রুট টু কস আলফা মাইনাস বিটা সমান 1 বা কস আলফা মাইনাস বিটা সমান এই রুট টু ওইদিকে পাঠিয়ে দেবো, তাহলে 1 বাই রুট টু হয়ে গেল, ঠিক আছে। তাহলে বা কস আলফা মাইনাস বিটা, তোমরা বলো কস কত ডিগ্রির মান 1 বাই রুট টু, কস 45 ডিগ্রি মান 1 বাই রুট টু, তাই না। কস 45 ডিগ্রি, তাহলে কস কস কেটে গেল, এদিকে অমিট হয়ে গেল, কি থাকছে অতএব আলফা মাইনাস বিটা সমান পাচ্ছি 45 ডিগ্রি। বুঝতে কি বললাম, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। একই রকমভাবে দেখো আরেকটা কি দেওয়া আছে, আলফা প্লাস বিটা দেওয়া আছে পাই বাই 2, পাই বাই 2 মানে কত, পায়ের মান যদি 180 হয় তাহলে পাই বাই 2 90 ডিগ্রি হবে, পাই বাই আলফা প্লাস বিটা দিয়েছে 90 ডিগ্রি, তাহলে এখান থেকে এই দুটো সমাধান করে আলফা বিটা বের করবো, ঠিক আছে। আমি যদি 1 আর 2 নম্বর সময় যোগ করি, 1 যোগ 2 করে পাই, তাহলে কি আসছে বলো তো, 1 আর 2 যোগ করে দেখো আলফা আর বিটা বিটা কেটে যাচ্ছে, তাহলে আলফা যোগ করে 2 আলফা সমান 90 আর 45 135, তাই তো। অতএব আলফা সমান কত পেলাম 135/2, তাহলে আলফা মান পেয়ে গেলাম 135/2। এবার এই আলফার ভ্যালুটা আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলে আমি বিটার ভ্যালুটা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই কি পাবো, আলফা মান কত 135/2 মাইনাস বিটা সমান 45, ঠিক আছে। বা তাহলে কি আসছে বলতো 135/2, এই 45 দিকে আসলে মাইনাস 45 সমান বিটা, তাই তো। তাহলে কি আসছে দেখো 135/2 45 দিকে আসলে মাইনাস 45 সমান মাইনাস বিটা দিয়ে গেলে প্লাস বিটা, বা তাহলে বিটা সমান কি আসছে 2 লসাগু 135 মাইনাস 45 দুগুণে 90 ডিগ্রি দেওয়ার দরকার নেই, বা বিটা সমান কত পাচ্ছি দেখো দেখি 135 থেকে 90 বাদ দিলে 45/2, তাহলে এই হচ্ছে আমার বিটার ভ্যালু, ঠিক আছে। তাহলে আলফার ভ্যালু পেলাম 135/2 এবং বিটার ভ্যালু পাচ্ছি 45/2। আসলে অঙ্কটি বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আজকের মতো খোদা হাফেজ।